শান্তির জিনিসটা হচ্ছে এখন টোটালি মরীচিকার মতো। শান্তি এই পৃথিবীতেই নাই। আপনি আমি কোথায় পাবো? হাজারো চেষ্টা করলেও আমরা আর শান্তির দেখা পাবো না। শান্তি আমাদের জীবনে আর কোনো কিছুতেই মিলবে না। হুদায় আমরা মরীচিকার মতো শান্তির পিছনে ঘুরছি। এই দেশে মনে করেন কত বড় বড় ধরনের ঘটনা ঘটতেছে, কিন্তু আমাদের আলটিমেট সেই বাধ্যতামূলক হলেও, কিন্তু মনের ইচ্ছের বিরুদ্ধে হলেও সেই মামুন লায়লাকে নিয়েই পড়ে থাকতে হচ্ছে। যে একটু নিউজ দেখবো, একটু দেশে কি হচ্ছে না হচ্ছে, ভালো মন্দ, সুবিধা অসুবিধা, ইন্টারন্যাশনাল পর্যায়ের একটু নিউজ ফিডে ঢুকবো, ওই সেই মামুন লায়লা মামুন লায়লা, কি একটা অবস্থা দেখেন। তারপরও যদি সেই রকম কোয়ালিটিফুল কোনো লেভেলের মানুষ হইতো, যে না এদেরকে দেখলে কিছু একটা শেখার আছে, বা দেখি ঠিক আছে এদেরকে দেখলে তো আমি তো একটা জিনিস শিখতেছি বা এটা আমার উপকার হচ্ছে, তা তো নাই, বরং ব্রেন আউট, নেট খরচ, মোবাইলের চার্জ শেষ, ক্ষতি ছাড়া উপকার কিছুই হচ্ছে না। তো এখানে আমি বলবো যে মামুনের যেমন দোষ আছে, লায়লারও দোষ আছে। আসলে মানে কথাগুলো বলতে চাচ্ছিলাম না, কিন্তু এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে। ঠিক আছে, মামুন যেমন, মামুন না, মামুন যতই বলুক আমি ছোট ছোট, আমি ম্যাচিউর হই নাই, আমি মানে 18 ছিলাম। 18 থাকলে মানে মেয়েদেরকে নিয়ে রঙ্গমঞ্চ করা, আদর ভালোবাসা, এগুলো তো ঠিকই বোঝো, টাকা পয়সাটা তো ঠিকই চেনো। যখন সে বেচারি বলছে যে না আমি তোমাকে বাড়ি গাড়ি করে দিব, কিসের উপরে করে দিব? তুমি অল্প বয়সী একটা ছেলে, তুমি আমার বয়সের অর্ধেকেরও কম, তুমি আজকে আমার সাথে এরকম করতেছো, কালকে যে তুমি লাথি মেরে ফালাই রেখে যাবা না, তার সিকিউরিটি কি? কথা তো সত্য। আবার এদিকে এই মহিলার কথা হয়েছে যে আমার আত্মসম্মানে তুমি আঘাত করছো, এটা ঠিক কথাই বলছে। যখন তোমাকে ভালোবাসছে, যখন তোমার সাথে ছিল, যখন তোমাকে আদর দেখাইছে, তখন তো তুমি ঠিকই মহিলার সাথে ছিলা। এখন যখন তুমি দেখছো তোমার স্বার্থ উদ্ধার হবে না, এখন তুমি কাইটে পড়ছো। এটাও তো একটা মানুষের, অবশ্যই একটা মেয়ে মানুষের আত্মসম্মানে হানি ঘটানো, তাই না? তা আমি বলবো উভয়েরই দোষ আছে। আর এই মহিলারও দোষ আছে। এই মহিলা আমি জানি না আসলে কিভাবে চাকরি করে, কিভাবে সমাজে বসবাস করে, কিভাবে তার মানে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে সে এভাবে মেনটেন্স করে। আমি হলে তো মুখই দেখাইতে পারতাম না কাউকে আর। যাই হোক, এটা তার ব্যক্তিগত ব্যাপার, তার এই সমস্যা হয়েছে, তার ওই সমস্যা হয়েছে। তারপরে মনে করেন এই ছেলেটা একবার জেল খাটছে, একটা হ্যাস্ত করে ছেলেটাকে তুই ছাইড়া দে না, 2 দিন পর পর এই একই ইস্যু একই ইস্যু। তাকে যদি তোর সোজা করতে হয়, তার বাবা মা আছে, তার সে তো সোজা হওয়ার ছেলে না, তার বাবা মাও তার কাছে ধরা, কারণ সে তার ফ্যামিলি চালায়। এখানে তুমি একলা এলা তো তার মতো মামুনকে সোজা করতে পারবা না। সে এইটুকু বয়সে সে মার্সিডিজের লোভ করে, সে বড় বড় ভিআইপি বড় বড় ধরনের লোভ করে। আমারও তো বুঝতে হবে যে আমার লেভেলটা কতটুকু। আমি যে একটা জিনিসের যে লোভ করব, আমি যে উচ্চবিলাসিতা দেখাবো, আমার নাগালের ভিতরে কিনা সেটাও তো আমার চিন্তা করতে হবে। তো সে তো এখন নাগালের ভিতরে, তার আজকে বিএমডাব্লিউটা ভুংচুং থেকে নিয়ে আসছে, কি করছে সেটার আবার দেখায়, এটা করে সেটা করে। আমি এখন মানসিক ইয়ের মধ্যে আসি ভাই। ভাই যে যেটুক করবে সেটুক তার পাইতে হবে। তুমি যখন তার কাছ থেকে আদরটা পাইছো, ভালোবাসাটা পাইছো, তোমাকে যখন রাস্তা থেকে তুলে নিয়ে এসা সে যখন তোমাকে তার বুকে আগলাই রাখছে, তখন তো তোমার মজা লাগছিল। মনুষ্যত্ববোধ থাকতে হবে। তুমি যে মায়ের গর্ভ থেকে আসছো, সেও একজন মা, সেও একজন নারী জাতি। তুমি এই মেয়েটার সাথে, এই মহিলার বারবার বলো বুড়ি বুড়ি বুড়ি, তখন বুড়ি দেহ নাই? হ্যাঁ, কই কত তো সাপ্রি মার্কা ছুরিদের কাছে গেছো, ভিডিও বানাইছো, তোমার মোবাইল থেকেও ভাইরাল হয়েছে। জানি তোমাদের মতো পোলাপানের বা এই যে বিভিন্ন ধরনের মেয়েদের সাথে যে তোমার যে ভিডিও ভাইরাল হয়েছে, এসব মেয়েদের এই ভিডিওতে কিছু আসবে যাবে না। এদের লজ্জা শরম নাই, এরা আরো খুশি, এরা আরো ট্রেন্ডিং এ এখন থাকবে। এতদিন তো এদেরকে মানে কুত্তেও জিগায় নাই। ঠিক আছে, তো অতএব তোমার সাথে যারা সাপড়ি মাপড়ি ছিল, কই তারা তো তোমাকে আগলাই রাখে নাই। কে কারে 10 টাকা দেয়? সেই মহিলা তো তোমার লাখ লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দিস। তুমি কি এত কিছু পাওয়ার যোগ্য? তুমি এসির মধ্যে থাকার যোগ্য? তোমার যদি মাসে 5 লাখ টাকা ইনকাম আসেও, তুমি সেই টাকা দিয়ে বাড়ি করছো, তোমার যত যাবতীয় খরচ, তোমার যত শখ আমোদ ফুর্তি ভোগবিলাস, সব তো সেই 50 বছরের মহিলাই পূরণ করছিল। তখন মজা লাগছিল? হ্যাঁ, আমিও একটা নারী, আমি আমি তো ছাড় দিয়ে কথা বলবো না। আবার এই মহিলারও একটা বিষয় যে তার আগে নিজের সম্মানটা চিন্তা করা উচিত ছিল, যে আমি একটা টোকাইয়ের সাথে লাগতে যাব, আমার আমার ইজ্জত সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে। তো ভাই আমরা এগুলো দেখতে দেখতে ফেড আপ। তো
তোমরা এমন কোনো কিছু হয়ে যাও না যে তোমাদেরকে নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। আমাদেরও অনেক সময়, আমাদের অনেক কাজ আছে, অনেক সময় অনেক ভালো ভালো জায়গায় ইনভেস্ট করতে হয়। এসব আলতু ফালতু জায়গায় আমাদের সময় নষ্ট করলে চলবে না। তো ঢুকতেই পারি না, ফেসবুকে বলেন ইন্টারনেটে বলেন, এদের জ্বালায় ঢুকতেই পারি না, এদের যন্ত্রণায় ফেড আপ হয়ে গেছি। হ্যাঁ, আর এই মহিলারও বোঝা উচিত যে এ তো যে কোনো সময় আমার সাথে হাঙ্কি পাঙ্কি করতে পারে। এটা বুঝে আপনার চলা উচিত ছিল। নিজের একটা মানে স্ট্যাটাস আছে, নিজের একটা অবস্থান আছে, সব কিছু জলাঞ্জলি দিয়া সে ডাইরেক্ট বলে যে সে তো আমার চেয়ে বয়সে বড়। তো আগে বয়সে বড় দেখো নাই? যখন মজা মজাটা খাইছো, যখন তোরে বিভিন্ন ধরনের গ্যাজেট কিনে দিছে লাখ লাখ টাকার, আজকে যদি তোর এই গ্যাজেট ফ্যাজেট এইটা সেটা আমোদ ফুর্তি সে না মিটাই তো তুই কিসের বাড়ি করতে পারতি? তোর মাসে 5 লাখ টাকা ইনকাম হলে কি তুই 5 লাখ টাকাই বাড়ির পিছনে খরচ করতে পারতি? তোর দিন প্রতি বছর বছর তোর মোবাইল চেঞ্জ করা লাগতো, তোর এই তোর সেই, তুই টোকাইয়ের ঘরে ফকিন্নির ঘরে জন্ম নিয়া তুই চাও মনে করো যে আকাশ ছুঁইতে। আকাশ ছোঁয়ার একটা সিস্টেম আছে ভাই। আমরা এখন ফেড আপ। হিরো আলমও আমাদের এত এত জ্বালায় না, হিরো আলম এর চেয়ে কম জ্বালা দিছে আমাদের। হিরো আলম হইল মানেই এটা বিনোদন, তোরা তো বিনোদন না, তোরা তো মানুষের ব্রেন নষ্ট করো। মনে রাখেন, আজকে আমি ভিডিওর মাধ্যমে বলি, কোনো একদিন হয়তো এই মেয়েটার কারণে এই ছেলেটার জীবনটা চলে যাবে, না হয় এই ছেলেটার কারণে এই মেয়েটার জীবনটা চলে যাবে। এখন এইটাই দেখতেছি। জানি না আমার এই কথার কারণে কে কীভাবে নেবেন, বা কতটুকু পজিটিভভাবে নেবেন, কতটুকু নেগেটিভভাবে নেবেন। কি একটা অবস্থা, আল্লাহ মাফ করুক।